ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েল কি শেষ করে দেবে, নাকি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে শেষ করতে পারবেন? অতীতে যা আমেরিকান রাষ্ট্রপতিরা পারেননি সেটা কি এবার ডোনাল্ড ট্রাম্প করে দেখাবেন? তিনি যে ইতিহাস করতে চাইছেন সেই ইতিহাস কি তিনি করে যেতে পারবেন? প্রথমেই চলুন আমরা দেখে নিই ইসরায়েল আমেরিকার রাজনীতিকে কিভাবে নিয়ন্ত্রণ করে। তা বর্তমানে আমেরিকায় যে 535 জন কংগ্রেসম্যান রয়েছেন তাদের মধ্যে 281 জন ইসরায়েলের কাছ থেকে টাকা নিয়েছে, তার ভিডিও ফুটেজ সহ একাধিক প্রমাণ রয়েছে। আর সেই সত্য এখন আমেরিকার সমাজের কাছে দিনের মতো পরিষ্কার। আমেরিকার কিছু গুরুত্বপূর্ণ সংস্থা যারা এই তথ্যকে ফাঁস করেছে, আপনারা দেখুন যে আমেরিকায় 50টা প্রদেশ থেকে 2 জন করে সেনেটর নির্বাচিত হন, যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমেরিকার যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো তাতে। সেই 100 জন সেনেটরদের মধ্যে 80 জন সেনেটরকে ইসরায়েল কিনে ফেলেছিল ভোটের আগেই। এবং মজার কথা কি দেখুন, আমেরিকার যে প্রধান দুটি রাজনৈতিক দল ডেমোক্রেটিক রিপাবলিকান, এই দুই দলেরই সমস্ত বিজয়ী যারা ক্যান্ডিডেট এমপি, সেই লোকসভা কিংবা রাজ্যসভা, উচ্চ কক্ষ কিংবা নিম্ন কক্ষ, এই দুই কক্ষের যত জনপ্রতিনিধি নির্বাচিত হন আমেরিকার সরকারে, তারা আদতে হচ্ছেন ইসরায়েলের মানুষ। ইসরায়েলের মানুষ এই অর্থে ইসরায়েলের টাকায় তারা ভোট প্রচার করেন এবং ভোটে বিজয়ী হয়ে এসে তারা ইসরায়েলের স্বার্থেই কাজ করেন। অতএব আমেরিকাতে যত রাজনৈতিক নেতাকে আপনি দেখতে পাচ্ছেন বা এতদিন যারা কাজ করেছেন আমেরিকায়, তারা আসলে প্রত্যেকে ইসরায়েলকে সেবা করে এসেছে, ইসরায়েল ফার্স্ট পলিসিকে তারা ফলো করে এসেছে। তার কারণ একটাই, যে তারা ভোটে দাঁড়ানোর পর থেকে তারা ভোটে জয়ী হবে না পরাজিত হবে সেটা ঠিক করে ইসরায়েল লবি। কারা? ইসরায়েলের এই প্যাক, সবচাইতে শক্তিশালী জায়নবাদী লবি। আমেরিকার অভ্যন্তরের রাজনৈতিক যে ছক যারা নির্ণয় করে তারাই হলো এই প্যাক। এই প্যাক ছাড়াও আমেরিকার অভ্যন্তরে আরো অসংখ্য জায়নবাদী সংগঠন রয়েছে, ইউনাইটেড ডেমোক্রেটিক প্রজেক্ট, এরাও টাকা দিয়ে আমেরিকার এমপিদের কেনাবেচা করে। 2024 সালের একটা রিপোর্ট দেখে নিন। 2024 সালে এই প্যাক এবং ইউনাইটেড ডেমোক্রেটিক প্রজেক্ট, ইসরায়েলি জায়নবাদী এই দুটি সংস্থা আমেরিকার এই এমপিদের কিনতে খরচ করেছিল 78.1 মিলিয়ন। এক ভয়ঙ্কর বৃহৎ একটা টাকা। এই টাকা কেবল এই দুটি সংস্থা এইপ্যাক এবং ইউডিপি এরা খরচ করেছিল। এছাড়াও প্রো ইসরায়েল আমেরিকা, ডেমোক্রেটিক মেজরিটি ফর ইসরায়েল, নরপ্যাক, ক্রিশ্চিয়ানস ইউনাইটেড ফর ইসরায়েল, আরো 10টি সংস্থা রয়েছে যারা সরাসরি আমেরিকার রাজনৈতিক নেতাদেরকে ঘোড়া কেনাবেচার কাজের সঙ্গে যুক্ত আছে। তাহলে প্রশ্ন স্বাভাবিকভাবে আসে, এই তথ্য এতদিন কি আমেরিকার সাধারণ মানুষ জানতেন না? 2024 সালের আগে, বিশেষ করে 23 সালে যখন গাজা যুদ্ধ শুরু হলো, তার আগে আমেরিকার সাধারণ মানুষ খুব একটা এই সব জানতেন না যে ইসরায়েল আমেরিকার রাজনীতিকে এইভাবে নিয়ন্ত্রণ করে। সেই সময়ে গাজা যুদ্ধের সময় আমরা দেখলাম ট্র্যাক এইপ্যাক এবং ওপেন সিক্রেট, এই দুটি সংস্থা ক্লোজলি মনিটর করে আমেরিকার যত গোপন তথ্য একটার পর একটা তথ্য ফাঁস করা শুরু করলো এবং জনগণের সামনে নিয়ে আসা হলো যে এই রাজনৈতিক নেতা আমেরিকায় যারা সেনেটর, যারা কংগ্রেসম্যান, এমনকি প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট, এরা আসলে কারা। এরা প্রত্যেকে ইসরায়েলের কাছ থেকে টাকা খেয়ে এরা আমেরিকার মাটিতে রাজনীতি করছে ইসরায়েলের স্বার্থকে পূর্ণ করবার জন্য। আর এই কারণেই ইসরায়েলি গণহত্যা দেখার পরেও আমেরিকা চোখে কালো টেপ বেঁধে রাখে, ইউরোপ চোখের টেপ বেঁধে রাখে। তারা কোনোদিনও সত্য কথাকে সত্য বলে স্বীকার করতে অতীতে সাহস করেনি। সোশ্যাল মিডিয়া, বিশেষ করে আমেরিকাতে টিকটক বড় ভূমিকা পালন করেছিল এই ইসরায়েলি এই ষড়যন্ত্রকে ফাঁস করার ক্ষেত্রে। তাই এই মুহূর্তে আমেরিকার অভ্যন্তরে সেভ আমেরিকা এই আন্দোলন জোরদার হচ্ছে যে আমেরিকায় যে সমস্ত রাজনৈতিক নেতা তাদের সঙ্গে যদি ইসরায়েলের যোগ থাকে, জনগণ সেই সমস্ত নেতাদের আর ভোট দিতে প্রস্তুত নয়, কারণ তারা চাইছে আমেরিকা ফার্স্ট পলিসি নিতে হবে, রাজনৈতিক নেতাদের আমেরিকাকে আগে আনতে হবে, ইসরায়েল নয়। তাই যে মেজর প্রজেক্ট এতদিন ইসরায়েল
কাজে লাগিয়ে আসছিল আমেরিকাকে গোলাম বানিয়ে রাখার ক্ষেত্রে, সেই পুরো কাঠামোটাই কিন্তু এই মুহূর্তে ভাঙতে বসেছে। বিশেষ করে বললাম গাজা যুদ্ধের পর থেকে, এবং এই মুহূর্তে ইরান যুদ্ধে পরাস্ত হবার পর আমেরিকার মানুষ স্পষ্টতই বুঝে গেছে যে তাদের আসল শত্রুকে, তাদের শত্রু যে ইসরায়েল, সেটা জনগণ, বিশেষ করে বড় অংশের যুবক যারা ভোটার, তারা এই মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদে মুখর। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কূটপন্থা যেটা ইসরায়েল ফলো করে আসছিল আমেরিকার মানুষকে বোকা বানানোর জন্য, আমেরিকার মানুষকে ঘাস খাওয়ানোর কাজ করছিল ইসরায়েল। তার 1 নম্বর রাস্তা বাই মিডিয়া। আপনার ভারতবর্ষই বলুন, বাংলাদেশ বলুন, পৃথিবীর অধিকাংশ দেশেই সরকার সেই দেশে যে মিডিয়া হাউস, যাকে বলা হয় গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তাকে বিকৃত করা, সরকারের বিরুদ্ধে প্রশ্ন না করতে দেওয়া, এমনকি সরকার যদি ভুল পদক্ষেপ গ্রহণ করে তার প্রশংসা করা, এটাই হচ্ছে অধিকাংশ মিডিয়া হাউসের কাজ। আর সেই কাজ মডেল কিন্তু শুরু হয়েছিল আমেরিকাতে, যাকে বলা হয় গণতন্ত্রের পীঠস্থান, গণতন্ত্রের জন্মভূমি। সেই পিতৃভূমিতেই ইসরায়েল গণতন্ত্রের দফা রফা করে দিয়েছে অনেক আগে। কিভাবে? মিডিয়া হাউসগুলোকে কিনে নিয়ে। CNN, CBS, ফক্স নিউজ, এক্সিওস, যত কাগজের কথা বলবে, এমনকি ওয়াশিংটন পোস্ট কিংবা নিউ ইয়র্ক টাইমস, এমনকি ওয়াল স্ট্রিট জার্নালের মতো কাগজ, তাদেরকেও ইসরায়েল কিনে রেখেছে। ফলে আমেরিকার মানুষ দেশের রাজনৈতিক নেতাদের যে দুর্নীতি এবং তাদের ইসরায়েলের পকেট ভর্তি করা, তাদের গণহত্যাকে চেপে রাখা, দেশ বিরোধী কার্যকলাপের কোনো খবর দেশবাসী কোনোদিন পায়নি। কারণ আমেরিকা তাদের মুখে লিউকোপ্লাস্ট লাগিয়ে রেখেছিল। ঠিক যেভাবে আমরা জানি অধিকাংশ গণতান্ত্রিক দেশে মানুষের গণতান্ত্রিক অধিকারকে যখন সরকার হরণ করে, তখন মিডিয়া সেই সরকারের প্রশংসায় পঞ্চমুখ, এমনকি বিরোধী রাজনৈতিক নেতাদের প্রশ্নের সম্মুখে দাঁড় করানো হয়, সরকারকে নয়। এক পরিহাস। এবং 2 নম্বর ভয়ঙ্কর দানবীয় পথ যেটা ইসরায়েল এতদিন ধরে অনুসরণ করে আসছিল, সেটা হলো কিল জার্নালিস্ট। যে সমস্ত সাংবাদিক তাদের বিবেককে, তাদের কলমকে বিক্রি করে না, তাদেরকে খুন করো। এটাই হচ্ছে ইসরায়েলের পথ। বিশেষ করে গাজা যুদ্ধের যে বিভৎসতা, নিরীহ শিশুদেরকে খুন করা, সেই শিশুদের খুন করার কিছু ছবি বিশ্ব সংবাদ মাধ্যমে যারা ছড়িয়ে দিয়েছিলেন, সেই সমস্ত সাংবাদিক যারা নিজেদের প্রাণকে বাজি রেখে গাজা ভূমিতে কাজ করছিলেন, তাদের বেশিরভাগই ছিলেন ফিলিস্তিনি সাংবাদিক। সেই সমস্ত সাংবাদিকদেরকে বাছাই করে টার্গেট করে খুন করেছে ইসরায়েল। 2025 সালে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যত সাংবাদিক খুন হয়েছেন, তার 2/3 সাংবাদিককে খুন করেছে কেবলমাত্র ইসরায়েল রাষ্ট্র। লক্ষ্য ছিল একটাই, যে সমস্ত সাংবাদিক প্রাণে বেঁচে আছে তারা যেন সত্য খবর করার সাহস না করে, আর যারা সাহস করছে তাদেরকে শেষ করে দাও। ফলে প্রাণপণ চেষ্টা করেছে ইসরায়েল তাদের গণহত্যার ছবি যেন কোনোভাবেই পৃথিবীবাসীর কাছে না পৌঁছায়। তারা সেই পুরনো গান, হোলোকস্টের গান শুনিয়ে, অ্যান্টিসেমিটিক কন্টেন্টের ভয় দেখিয়ে সমস্ত সাংবাদিকদেরকে চুপ রাখতে চেয়েছে এবং গোটা পৃথিবীকে তারা বলতে চেয়েছে তারা হচ্ছে ভিকটিম, তারা অত্যাচারের শিকার হয়েছে অতীতে। সুতরাং তারা যে অন্যায় করছে সেটা আসলে অন্যায় নয়। তৃতীয়ত, ক্রিয়েট ল অফ অ্যান্টিসেমিটিজম টু কন্ট্রোল 47 কান্ট্রিজ। এই ইসরায়েল রাষ্ট্র ইউরোপীয় মহাদেশের 32টি রাষ্ট্র মিলে পৃথিবীর মোট 47টি দেশের সংবিধানে তারা একটা ক্লজ ঢুকিয়ে রয়েছে। ক্লজটা কি? অ্যান্টিসেমিটিজম ল। সেটা কি? ইহুদিদের বিরুদ্ধে, বিশেষ করে ইসরায়েল রাষ্ট্রের বিরুদ্ধে কোনো রকম মন্তব্য করা যাবে না। মন্তব্য করলেই তাকে হাজতবাস করতে হবে, তাকে নানানভাবে আইনি হেনস্থার শিকার হতে হবে, আর সেটা সংবিধানের একটি নির্দিষ্ট ধারা। তাই অ্যান্টিসেমিটিজম ল এর মাধ্যমে ইসরায়েল গোটা পৃথিবীর একটা বড় অংশের মানুষের মুখকে তারা বন্ধ করে রেখেছিলেন। ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলা যাবে না, না কোনো সাংবাদিক, না কোনো রাজনৈতিক নেতা। চলুন আরো একটি বিষয় দেখে নিই আমরা। ফ্রম কার্টুন টু সিনেমা, দ্য ইসরায়েলি লবি শেপড দেয়ার ন্যারেটিভ। যে ন্যারেটিভের কথা আমরা বলছিলাম, মিডিয়া হাউসকে তো নিয়ন্ত্রণ করছেই, পাশাপাশি কার্টুন, বাচ্চারা যে সমস্ত কার্টুন দেখে, এমনকি হলিউডের মেগা বাজেটের যেসব সিনেমা, এই প্রতিটা ক্ষেত্রেই দেখা যাবে যে জায়নবাদ যে দর্শন তার সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। মনের অজান্তে পশ্চিমী দুনিয়ার মানুষদের মনে এই ইসরায়েল সম্পর্কে একটা পজিটিভ ভাবনা
এবং আরব দুনিয়া সম্পর্কে একটা ঘৃণা, ইসলামোফোবিয়ার জন্ম দিয়েছে এই সমস্ত কন্টেন্ট, যাতে ইসরায়েল নির্বিচারে গণহত্যা চালাতে পারে। গণহত্যা চালালেও ইসরায়েলের বিরুদ্ধে কোনো ক্ষোভ তৈরি হবে না, সেই চেষ্টাই করে আসছিল ইসরায়েল। আপনারা এও দেখে থাকবেন যে সোশ্যাল মিডিয়া সেন্সরশিপ, যেখানে সেন্সরশিপ হওয়ার কথা নয়, এই সেন্সরশিপকে মুক্ত করবার জন্যই সোশ্যাল মিডিয়ার আবির্ভাব, ইউটিউব, ফেসবুক, গুগল। কিন্তু আমরা নিজেরাও ভুক্তভোগী যে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ইউটিউব বা ফেসবুকে আমরা যেখানে মুক্ত কণ্ঠে আলোচনা করতে গিয়েছি, আমাদের অনেকগুলো ভিডিও আটকে গেছে, পলিসি ভায়োলেশন হয়েছে, যাতে করে কোনো কন্টেন্ট ক্রিয়েটার ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে কন্টেন্ট না বানায়, সেই চেষ্টা কিন্তু ফেসবুক এমনকি ইউটিউব তারাও চালাতে বাধ্য হয়েছে। কারণ আমেরিকার রাজনীতির একটা বাধ্যবাধকতা ছিল, কারণ ইসরায়েলের লবি এত শক্তিশালী, এমনকি এই কোম্পানির মালিক ইউটিউব বা গুগল, তাদের মালিক ল্যারি পেজ, যিনি ধর্মীয় পরিচয়ে একজন ইহুদি। ফেসবুকের মালিক জাকারবার্গ, তিনিও ধর্মীয় পরিচয়ে ইহুদি। স্বাভাবিকভাবে তাদের ওপরে কিন্তু একটা প্রকাণ্ড চাপ ছিল ইসরায়েলের পক্ষ থেকে, তারা যেন ইসরায়েলের হয়ে কাজ করে, ব্যবসায়িক স্বার্থ তারা কাজ করতে প্রস্তুত। দ্বিতীয়ত চাপও ছিল, ফলে গোটা পৃথিবীতে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলাটা অত্যন্ত কঠিন দুরূহ একটা কাজ ছিল। তৃতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটাকে আমরা মানি কন্ট্রোল বলছি, সেই মানি কন্ট্রোল ইলন মাস্কের মতো যত শক্তিশালী অর্থশালী বণিক ছিলেন আমেরিকার, ইউরোপের বা পৃথিবীর অন্যান্য দেশের, যারা আমেরিকার হোয়াইট হাউসের সাহায্যে আইন পাশ করিয়ে ব্যবসা করতেন, তারা একটা বিষয় খুব ভালো করে জানতেন, দ্য রোড টু ওয়াশিংটন গোজ থ্রু তেল আবিব। অর্থাৎ আপনি যদি হোয়াইট হাউস থেকে কোনো আইনি সুবিধা পেতে চান, আপনাকে হোয়াইট হাউসে গেলে হবে না, যেতে হবে সোজা তেল আবিব। এই যুদ্ধ অপরাধী বেঞ্জামিন নেতানিয়াহুকে ধরতে হবে, কারণ এই বেঞ্জামিন নেতানিয়াহুর পকেটেই এতদিন আমেরিকার সমস্ত সেনেটর কংগ্রেসম্যানরা পড়া ছিল। ফলে এই বেঞ্জামিন নেতানিয়াহু তিনি যদি একবার ফোন করে দেন আমেরিকায় যে তার এই আইন পাশ করাতে হবে, ইলন মাস্ককে অমুক ব্যবসা দিতে হবে, তৎক্ষণাৎ ধরে নিতে হবে সেই ব্যবসা কিন্তু ইলন মাস্ক পেয়ে যাবেন। শত চেষ্টা করে অন্য কোনো ব্যবসায়ী ওই ডিলটা কিন্তু আর পাবেন না। এই পথ এতদিন ধরে চলে আসছিল। এমনকি হোয়াইট হাউসের যিনি প্রেসিডেন্ট, তিনি চাইলেও কোনো আইন তিনি পাশ করাতে পারবেন না। তার দলের সেনেটর কিংবা কংগ্রেসম্যান প্রেসিডেন্টের কথা শুনবেন না, বরং তিনি ইসরায়েলি এই গণহত্যাকারী দানবের কথাতেই তিনি আইন পাশ করাবেন। স্বাভাবিকভাবেই বণিকদের যেহেতু কোনো ধর্ম হয় না, তাদের কোনো জাতীয় হয় না, তাদের কোনো মূল্যবোধও হয় না, কারণ টাকাই বণিকের মানদণ্ড। তাই বণিক হিসাবে তারা সব সময় ইসরায়েলকে প্রায়োরিটি দিয়ে এসছে, আর ইসরায়েল সেই ফায়দাই লুটেছে। কারণ এই সমস্ত বণিকদের কাছ থেকে অসৎ পথে সমস্ত তথ্য চুরি করেছে, তাদের কাছ থেকে বিপুল পরিমাণে টাকা আত্মসাৎ করেছে, আর ফুলে ফেপে উঠেছে এইপ্যাক এবং ইসরায়েলের হাজারো অর্গানাইজেশন, যারা আমেরিকাতে আরো শক্তিশালী হয়েছে এবং নতুন করে রাজনৈতিক নেতাদেরকে কৃতদাস বানিয়েছে। কিন্তু এই মুহূর্তে ইরান যুদ্ধে পরাস্ত হবার পর গোটা আমেরিকার মানুষের সামনে একটা ছবির মতো পরিষ্কার হয়ে গেছে যে আমেরিকার রাজনৈতিক নেতারা ইসরায়েলের কথায় ওঠে আর বসে। ডোনাল্ড ট্রাম্প ইরান আক্রমণ করেছে কেবলমাত্র ইসরায়েলের চাপে পড়ে, বিবির চাপে পড়ে। সুতরাং এই নেতাকে আমাদের দেশে চাই না। তাই ডোনাল্ড ট্রাম্পের মতো নেতারা আজ বাধ্য হয়ে ইসরায়েলের সঙ্গে ছায়া যুদ্ধ করতে শুরু করেছে। তারা এখন বুঝতে পেরেছে যে এই মুহূর্তে ইসরায়েলকে যদি নিয়ন্ত্রণ করা না যায়, আমেরিকাতে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ শেষ। সুতরাং আমেরিকা আবার চেষ্টা করছে, ইসরায়েলের প্রভাব আছে এমন কোন বণিককে তারা সুবিধা দেবে না। সুতরাং শেষ পর্যন্ত এই ইলন মাস্করা এখন তারা আইন পাশ করবার জন্য আর তেল আবিবে আসছেন না, সোজা আমেরিকায় যোগাযোগ করবেন এবং তারা ব্যবসা ফাঁদবেন। তাই এই লাইনটা কিন্তু পুরো কাটা পড়ে যাবে। তাই আগামী দিনে খুব অল্প সময়ের মধ্যেই ইসরায়েলের পতন নিশ্চিত হবে। আর ইসরায়েলে যে সমস্ত বণিক বাস করেন তাদের পালাতে দুদিন সময় লাগবে না। তাই সামনে যে 2 বৎসর আছে, সেই 2 বৎসর মানে 700 দিন। 700 দিন আসার আগেই অনেক বড় সড়ো ঘটনা ঘটে যাবে। পরিশেষে আমরা যে কথা ছোট্ট করে বলতে চাইছি, একটা হচ্ছে ব্ল্যাকমেইলের ক্ষমতা, দ্বিতীয়ত মার্ডার করার ইতিহাস। আমেরিকার ইতিহাসে আমেরিকার রাষ্ট্রপতি জন এফ কেনেডি, যিনি আমেরিকায় চূড়ান্ত জনপ্রিয় ছিলেন, সেই জন এফ কেনেডির সময়েই ইসরায়েল
ডিমোনা শহরে তারা পারমাণবিক বোমা বানানোর কাজ শুরু করেছিল। আর সেই খবর যখন জন এফ কেনেডির কাছে যায় 1961 সালে, তিনি ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী বেন গুরিয়েনকে বাধ্য করার চেষ্টা করেছিলেন যাতে করে আমেরিকার প্রতিনিধি দলকে ইসরায়েলে যেতে দেওয়া হয় এবং সেখানে পর্যবেক্ষণ করবার সুযোগ দেওয়া হয় যে সেখানে ইসরায়েল বোমা বানাচ্ছে কিনা। কিন্তু বেন গুরিয়েন মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির সেই প্রস্তাবকে প্রত্যাখ্যান করলেন, কোনোভাবেই আমেরিকার প্রতিনিধি দলকে ডিমোনাতে আসতে দেননি। ফলে জন এফ কেনেডির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক তিক্ততায় পরিণত হয়। পরবর্তীকালে আমরা দেখেছি 1963 সালে এই গুরিয়ন অর্ডার দেন মোসাদকে যে জন এফ কেনেডি থেকে দুনিয়ার বুক থেকে সরিয়ে দেওয়া হোক, এবং সেই হিসেব মতোই 1963 সালে বেন গুরিয়েন তিনি প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন, কারণ কয়েক মাসের মধ্যেই সেই বড় সড়ো ঘটনা ঘটতে চলেছে। ঘটনা কি? আমেরিকা রুলিং প্রেসিডেন্ট তিনি 1963 সালের নভেম্বর মাসে অ্যাসাসিনেটেড হয়ে গেলেন। সুপারি কিলার তাকে খুন করে দিল। আমেরিকার রাষ্ট্রপতি তাকেও খুন করা যায়, আর সেই কাজে সরাসরি ইসরায়েলের হাত আছে বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগে বিস্তারিত একটি বই লেখা হয়, বইয়ের নাম ফাইনাল জাজমেন্ট। মাইকেল কলিন্স পাইপার এই বই লেখেন এবং সেই বইতে প্রত্যেকটি প্রমাণ তিনি দিয়েছেন কেন তিনি এই দাবি করলেন। অন্যদিকে আমরা আরো দুজন রাষ্ট্রপতির নাম বলবো। একজন জর্জ H.W. বুশ, অর্থাৎ জর্জ বুশের বাবা, তিনি এবং জিমি কার্টার, এই দুই রাষ্ট্রপতি এরাও ইসরায়েলের বিরোধিতা করার চেষ্টা করেছিলেন। কিন্তু একজন অর্থাৎ জর্জ H.W. বুশ তিনি অত্যন্ত জনপ্রিয় থাকা সত্ত্বেও 92 সালে তিনি জনপ্রিয়, পরবর্তী ইলেকশনে যখন দাঁড়ালেন 93 সালে তিনি ভোটে হেরে গেলেন। আবার আমরা দেখি জিমি কার্টার, সেই জিমি কার্টার যিনি 100 বছরের আয়ু পেয়েছিলেন আমেরিকার রাষ্ট্রপতি। জিমি কার্টার 2006 সালে একটি বই লিখেছিলেন, বইয়ের নাম প্যালেস্টাইন পিস নট অ্যাপারথাইড। ইসরায়েলের বিরুদ্ধে তার যে সমস্ত অভিজ্ঞতা হয়েছিল, গোটা পৃথিবীর বিভিন্ন প্রান্তে অশান্তির কারণ এবং বিশেষ করে ফিলিস্তিনের জনতার উপর যে অত্যাচার ইসরায়েল করে তার কিছু বর্ণনা দিয়েছিলেন তার বইতে। ফলশ্রুতি কি হয়েছিল? 2006 সালে তাকে রাজনৈতিকভাবে আইসোলেট করা হয় এবং 2011 সালে তার বিরুদ্ধে 5 মিলিয়ন ইউএসডির মামলা করে দেওয়া হয়। ফলে তার কেরিয়ারকে পুরো শেষ করে দেওয়া হয়। তাই এই মুহূর্তে যেটা বড় প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েল কি শেষ করে দেবে, নাকি ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে শেষ করতে পারবেন? অতীতে যা আমেরিকান রাষ্ট্রপতিরা পারেননি সেটা কি এবার ডোনাল্ড ট্রাম্প করে দেখাবেন? তিনি যে ইতিহাস করতে চাইছেন সেই ইতিহাস কি তিনি করে যেতে পারবেন? তবে আমাদের বিশ্বাস, ডোনাল্ড ট্রাম্প পারুন আর নাই পারুন, তবে আগামীতে যে রাষ্ট্রপতিরা আমেরিকায় আসবেন তাদের হাতে ধারাবাহিকভাবে ইসরায়েলের ক্ষমতা হ্রাস হবে এবং ইসরায়েলের সঙ্গে আমেরিকার যে ফাটল সম্পর্কের, এই ফাটল আর মেরামত হওয়া এক কথায় অসম্ভব। এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য সকল দর্শক মণ্ডলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।